म खोरीबारीबाट प्रत्यक्ष प्रसारण गरिरहेको छु, जहाँ बीपी बजगाईले स्वतन्त्र उम्मेदवार बीपी बजगाईले आफ्ना समर्थकहरूसँग चुनावी विषय लिएर चर्चा परिचर्चा गरिरहेका छन्। खोरीबारीका राजवंशी समुदायहरूसँग बसेर उहाँले सभा गरिरहेका छन्। तपाईले देख्न सक्नुहुनेछ खोरीबारीबाट प्रत्यक्ष प्रसारण गरिरहेको छु, जहाँ राजवंशी समुदायका नेतृत्वहरूसित चुनावी विषय लिएर चर्चा परिचर्चा गरिरहेका छन् स्वतन्त्र उम्मेदवार बीपी बजगाईले। ওরা বাইরের লোক পাঠায় আর আমাদের চোখে ওই ঘোড়া মারার জন্য এই রাজু বিষ্ট বলেছে কথাটা, কিন্তু জিরো আওয়ারে বলেছে। জিরো আওয়ারের কোনো মানে হয় না, কথা বুঝছো? ওই কোয়েশ্চেন আওয়ারে করলে ভালো। তো এবার আমি মনে করেছি না, এবার এখানকারই ভূমিপুত্র চাইলাম, দিল না দেওয়ার পরে আমি যেভাবে কথা দিয়েছিলাম এবারও যদি বাইরের হয় আমি উঠবো, আমি উঠলাম। আমি উঠেছি তো দুই তিনটা কারণে। এবার আপনাদেরকে, আপনারা তো বাড়িতে যাবেন, জনগণকে বলবেন না এবার আমরা বিষ্ণু শর্মাকে ভোট দিতে হবে আমাদেরকে। তো আপনাদেরকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে বিষ্ণু শর্মাকে কেন ভোট দিব, ওকে জিজ্ঞাসা করবে তো কি কারণে দিব। সবাই তো একই ধরনের হয়, হ্যাঁ, পলিটিশিয়ান যে আসলে সবাই একই। তখন দুই তিনটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। প্রথমত আমি যে কোনো বিধায়ক লিডার চেয়ারে যাওয়ার পর ইস্যু ভুলে যায়। হ্যাঁ, বিধায়ক হইল, এমপি হইল, ইস্যু ভুলে গেল, কাজ শুরু করলো, ইস্যু ভুলে কাজ শুরু করলো। কিন্তু আমি চেয়ারে যাওয়ার পরে, আমি বিধায়ক হওয়ার পরে বারবার যে ইস্যুটা ধরে চললাম, ওইটা তো আপনারা দেখেছেন। বিধানসভায় 4 বার ধর্নাও দিলাম। কেন কি এটা বুকে এই জিনিসটা নিয়ে, একটা আলোটা নিয়ে আমি ঢুকেছিলাম বিধানসভায়, জনগণের একটা আওয়াজটা নিয়ে ঢুকেছিলাম। এবার এই আলাদা রাজ্যের ইস্যু ছাড়া আরো কিছু ইস্যু আছে, আরো কিছু ইস্যু আছে যেটা যার কারণে জনগণ কোথায় ভোট দেবে চিন্তা করবে। একটা ইস্যু আছে এই 2 বছর পরে 2026-এ ওই ডিলিমিটেশন হচ্ছে। তো বিধানসভা 2টা হবে, লোকসভা 2টা হবে, প্রতি বাড়বে, এবার সিট বাড়বে, আপনারা জানেন। এখন কি হবে, এই 2 বছর পরে যে সিটটা ডিলিমিটেশন হচ্ছে, আমরা এমনি বাইরে থেকে লোক এসে আগে তো আমরা শুধু আমরাই ছিলাম এখানে, এত কেউ ছিল না, কিন্তু এখন আমরা আমাদেরই জমিতে অল্প সংখ্যক হয়ে গেছি। এটা বোধ হয় কিনা? হ্যাঁ, অল্প সংখ্যক হবে, আমরা আমাদেরই জমিতে অল্প সংখ্যক। এবার যখন ওরা ডিলিমিটেশন করবে, তো ডিলিমিটেশনে ওদের সংখ্যা যেখানে বেশি সেখানে আমাদেরকে ঢুকাই দিবে, আমাদের সংখ্যাকে ভাগ করে দিবে। তারপরে যে সিটটা জন্ম হবে সেই সিটে ওদের লোক উঠবে, আমার পলিটিক্যাল ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝছেন? এটা তো রাজু বিষ্ট আর গোপাল লামা কোনোদিন আটকাইতে পারবে না। কেন কি, সব সময় কলকাতা যেটা চায় ওরা সেটাই কাজ করে, ওরা পার্টির লোক হয় কাজ করে। আর কলকাতা কি চায়? কলকাতা কোনোদিন উত্তরের লোকের মনোভাব বুঝতে চায় না। হ্যাঁ, যে কোনো পার্টির সরকার আসুক, যে কোনো পার্টি, আমি পার্টির নাম বলি, সবাই আমাদের বিরুদ্ধেই আছে। তাহলে কি হবে, যখন এই এলাকাটা ধরেন আপনার একটা এলাকাটা আছে, ওই এলাকাকে ভাগ করার সময় আপনাকে ওই এখন যারা আসছে ওদের ভিতরে ঢুকায়, আপনাকে অল্প সংখ্যক করে ওদের একটা ক্যান্ডিডেট তৈরি করার যখন ওরা চেষ্টা করবে, তখন না রাজু বিষ্ট বিরোধিতা করবে, কেন কি পার্টি সেটাই চায়, না গোপাল লামা বিরোধিতা। তাহলে বিরোধিতা কে করবে? আমাদের ভিতরে একজন লোক করবে। হ্যাঁ, ওইটা আমি করতেছি, এখন আজকে অবধি আমি করে আসছি, আমি সেই বিরোধিতা করব। কেন কি, আমাদের সিট আমাদেরই থাকতে হবে, অন্যর হাতে দিতে হবে। কথা বুঝছেন? প্রথম কথাটা এটা। এবার দ্বিতীয় কথা বলতেছি, এই ইলেকশন ডিক্লেয়ার করার 3 দিন আগে
এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএ ঘোষণা করে দিলেন, আপনারা সংবাদে শুনেছেন। আর সবাই সিএ মানে কি, কেউ তাকিয়ে আছে, কেউ তালি বাজাচ্ছে, কেউ বিরোধিতা করতেছে, কেউ বুঝতেই পারছে সিএ। এবার সিএর সম্পর্কে আমরা কিছু, আমি এনআরসির বিরোধ করব না। কেন? এনআরসি মানে আপনি একটা নাগরিক, সেটা কেন্দ্রীয় লিস্টে অন্তর্ভুক্তি করা, এটা তো হইতেই পারে, আমরা এই দেশের নাগরিক, ঠিক না? তো আমরা তো এনআরসির বিরোধিতা করছি, কিন্তু সিএর বিরোধিতা করব। কারণটা সিএ বলতেছে যে আমি আফগানিস্তান পাকিস্তানের কথা বলবো না, আমাদের বর্ডার সেখানে মেল নয়। আমাদের বর্ডার কোথায় মেল আছে? বাংলাদেশের সঙ্গে, বর্মার সঙ্গে সামনে। এবার এই বর্মা, মিয়ানমার আর বাংলাদেশ থেকে যত এখানে অনুপ্রবেশ আসবে, যে 2014 অব্দি যারা আসছে ওদেরকে নাগরিকতা দেওয়ার জন্য সিএ, তাই বলতেছে। তো শুনতে ভালো লাগে। এবার আপনাকে এটা কি করে সম্ভব হবে আপনি বুঝেন? 2014 অব্দি যারা আসছে ওদের হাতে তো অলরেডি রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সরকারি চাকরিও করতেছে। হ্যাঁ, এবার ওকে যদি ভরতে হয় যে আমি অনুপ্রবেশ করে আসছি 2014 আগে, এবার আমাকে নাগরিকতা দেন, তার আগে ওকে চাকরি ছাড়তে হবে, ওর আধার কার্ড ভোটার কার্ড বাতিল করতে হবে। ও চাইবে? চাইবে না। তাইলে এটা এখনো যারা ঢুকতেছে, ঢোকার সঙ্গে সঙ্গে ওরা আধার কার্ড ভোটার কার্ড পাচ্ছে, পাচ্ছে কিনা? তার মানে এই সিএ কার জন্য? যখন সবার কাছে আছে যারা ঢুকেছে, হ্যাঁ, তার মানে এই নতুন করে সিএ কার জন্য? এই সিএটা পরবর্তীকালে ভোট সংখ্যা পার্টির ভোট সংখ্যা বাড়ানোর জন্য, ওই প্রার্থীকে অনেক লোক আনার জন্য, যাকে 14 ডেডলাইন করে নাগরিকতা দিবে। তা আমরা এমনি অনুপ্রবেশের জন্য অল্প সংখ্যক হয়ে আছি, এমনি অল্প সংখ্যক। এখন মাইনরিটি হয়ে গেলাম আমরা। এখন আমাদের ভাষা চাপের মধ্যে, হ্যাঁ, আমাদের ভাষা শেষের দিকে, আমার সংস্কৃতি শেষের দিকে, সংস্কার শেষের দিকে। হ্যাঁ, তো এখন যদি আমরা এই সিএর নামে আরো লোককে এনে নাগরিকতা বাড়াই, তার মানে আমরা তো এখন মাইনরিটি আছে, তখন মাইক্রো মাইনরিটি হয়ে যাব। হ্যাঁ, একদম অল্প সংখ্যক থেকে ঘোর অল্প সংখ্যক হয়ে যাব আমরা। তখন তো না আমাদের ভাষা থাকবে, না আমাদের সংস্কার সংস্কৃতি, আমাদের অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। এবার বলুন, এই রাজু বিষ্টকে এখানে টিকিট দিয়ে পাঠাইছে কে? পাঠাইছে অমিত শাহ পাঠাইছে। তো অমিত শাহ সিএ লাগু করতেছে, রাজু বিষ্ট বিরোধিতা করবে এই ইলেকশনের পরে। তাহলে কে করবে এটা? ভূমিপুত্র করবে। তার জন্য আমাকে ভোট দিতে হবে। মানে আমি একটা গভীর কথাটা কইছি। না না, এটা তো বাস্তব কথা, গভীর কথা এটা। আমাদেরকে দেখেন, আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম, তাদের দিকে তাকিয়ে যদি আমরা চিন্তা করি, তো অন্ধকারের গর্তে আছে, সেখান থেকে ওই আউটসাইডার একটা এমপি ওই আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের গর্ত থেকে বের করতে পারবে না। তো এর জন্য আমাদের একজুট হয়ে লড়াই লড়তে হবে। এটা দ্বিতীয় কারণ। এবার তৃতীয় কারণ বলতেছি আপনাকে, শুনেন। প্রথম কারণ বললাম আমি এই যে ডিলিমিটেশন, দ্বিতীয় কারণ বললাম সিএ, এবার তৃতীয় কারণ বলতেছি। আগে এখানে কি হইতো? আজকে দেখেন, আপনারা এখানে সবাই রাজবংশী বসে আছেন, হ্যাঁ, আমি পাহাড় থেকে একটা লিডার চলে আসছি এখানে। এটা একটা যে বিষয়ের গভীরতা আপনি দেখবেন। হ্যাঁ, আমি পাহাড় থেকে একটা লিডার চলে আসছি, আপনারা এখানে রাজবংশী সমাজ বসে আছেন। এবার ঘটনাটা বুঝুন। এর আগে পাহাড়ে আন্দোলন হইতো গোর্খাল্যান্ড, নিচে আন্দোলন হইতো কামতাপুর, আর ডুয়ার্সে আন্দোলন হইতো আদিবাসী প্রদেশ। হয়তো যখন কামতাপুর আন্দোলন হয়, তখন আদিবাসীদেরকে বলে সরকার, রাজ্য হোক কিংবা কেন্দ্র, এই এটা তোমাদের জন্য নয়, ওটা কামতাপুরের রাজবংশীদের জন্য। এই তোমরা মানলে না, তোমাদের জীবন শেষ হবে পরে।
আর আদিবাসী বিরোধিতা করবে, হ্যাঁ, আদিবাসীর প্রদেশের কথা বলবে, আর রাজবংশীকে বলবে এইটা তোমাদের জন্য আদিবাসী করতেছে, গোর্খাল্যান্ডের কথা হবে, এখানে এই করবে না ওই পাহাড়ের জন্য, হ্যাঁ, আর এখানে করলে পাহাড়কে বলবে ওই নিচের জন্য। তো আমাদেরকে ভাগ করে আমাদের স্বপ্নকে ওরা এই নিচে চাপায় রেখে দিল, ভাগ করে। কথা বলছেন, এই জিনিসটা আমি বহু বছর ধরে অধ্যয়ন করেছি। আমি তো আজকে থেকে রাজনীতি করতেছি না, বহু বছর ধরে অধ্যয়ন করেছি। তারপরে আমি চিন্তা করলাম, ছাড়ো গোর্খাল্যান্ড, ছাড়ো কামতাপুর, ছাড়ো আদিবাসী, সবচেয়ে আগে আমরা এক হয় আলাদা রাজ্যে চাই, নাম পরে আমরা মিলে রাখবো, কিন্তু বাংলা থেকে মুক্তি আমাদের স্বপ্ন। এইটা তৃতীয়, এটা মেন কারণ, কিন্তু তৃতীয় বললাম কিন্তু মেন কারণ। এই তিনটা মেন কারণ নিয়ে আমি এগিয়েছি। আর এই ইলেকশনে আরো একটা জিনিস আমি দেখেছি, দেখেন ইলেকশনের আগে যখন আমি এই আমার ম্যানিফেস্টো ঘোষণাপত্রটা বানানো হয়েছে, তখন এবার গোর্খাদের ভিতরেও এক গোর্খা এ নেপালি বলে ভাগ করে দিল, হ্যাঁ, এইখানেও দেখি এই রাজবংশী এই কামতাপুরী বলে ভাগ করে দিল, হ্যাঁ, আছে তো সবাই একই, হ্যাঁ, সবাই একই তো, কিন্তু ভাগ করে দিল। এবার আমি দেখলাম এই যে আমরা নেপালি ভাষা মান্যতা প্রাপ্ত করলাম অষ্টম অনুসূচি, হ্যাঁ, অষ্টম তপশিলি আমরা মান্যতা প্রাপ্ত করলাম। তখন আমি স্টাডি করেছি নেপালি ভাষা আন্দোলনে, আমিও ছিলাম। তখন আমি দেখতে পেলাম ভারতের যত ভাষাটা মান্যতা অষ্টম এসে আসে, তপশিলিতে আসে, সেটার মধ্যে আমি দেখেছি রাজবংশী ভাষী যত আছে তার থেকে কম সংখ্যা জাতিকেও ওর ভাষা মান্যতা দেওয়া হয়েছে। রাজবংশী ভাষা তো ওই আসাম থেকে নিয়ে এই গোটা এরিয়া, ইভেন বাংলাদেশের ভিতরে, নেপালের ভিতরে, আজকে আমি বলি এই যে জায়গাটা হচ্ছে রাজবংশীর কেলা গড়, এখানে রাজবংশী ভাষা পড়ানো হয় না, এটা নিজের দেশ, নেপাল নিজের দেশ নয়। নেপালে কিন্তু ত্রিভুবন ইউনিভার্সিটিতে রাজবংশী ভাষা পড়ানো হয়, ত্রিভুবন ইউনিভার্সিটিতে রাজবংশী ভাষা পড়ানো হয়, হ্যাঁ, সেখানে পড়ানো হয়, এখানে পড়ানো হয় না। আজকে জার্মানিতে চিল্লা রয়ের স্ট্যাচু আছে, আমাদের এখানে রিকোয়েস্ট করে করে আমরা হয়রান হয়ে গেলাম, হ্যাঁ, ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতি বিধানসভায় ছিল না, আনন্দময় বর্মন, আমি দুর্গা মুর্মু মিলে আমরা 8 জন হয় একটা চিঠি লিখে ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতি বিধানসভায় ঢুকাইলাম, আমরা এবার ঢুকাইলাম। তা আমাদের বীর পুরুষের কাহিনী নেই, এই যে ইতিহাস আমাদের ছেলেমেয়েরা পড়তে পারতেছে না, অন্যদের বীর পুরুষ পড়তেছে আমাদের ছেলেমেয়েরা। তো কি করে আমাদের এই বীর পুরুষের কাহিনী, আমাদের ইতিহাস আমাদের বাচ্চারা কি করে বুঝবে? আমাদের যে সিলেবাস তৈরি হচ্ছে, আমাদের চিল্লা রয়ের কেন পড়ানো হয় না, হ্যাঁ, ঠিক কিনা বলেন? আমাদের যে বাচ্চারা আছে ওদের অধিকার আছে আমাদের সম্পর্কে জানা, আমাদের ইতিহাসের সম্পর্কে জানা, সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে কিনা, এইসব বিষয় নিয়ে আমি গভীর চিন্তা করলাম। আর আমি আমার ম্যানিফেস্টোতে ঢুকাইলাম রাজবংশী ভাষাকে অষ্টম অনুসূচিতে আনার জন্য। এটা লড়াই লড়ব, এই লড়াই লড়ব। তারপরে অনেক বিষয় আমি লিখেছি, সেখানে 17টা বিষয় আছে, আপনারা পড়েছেন মানে। এইসব নিয়ে একটা লড়াই লড়তেছি। আর এই লড়াই চেয়ারের লড়াই নয়, কথা বুঝছেন? আর অনেকজন মনে করে ইলেকশন তো হারবে, জিতবে, কি হবে কি হবে না। আমরা ইলেকশন জিতব। দ্বিতীয় কথা, এটা আমাদের অন্ত নয়, এটা আমাদের শুরুয়াত। এখন এই যে দেবুল ভাই এখানে বসে আছে, আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতেছে। এই ভাই কি কারণে ঘর থেকে এত দূর, ঘর ছেড়ে 8-9 মাস ধরে ঘুরতেছে? ও চেষ্টা করতেছে যে আমাদের সমাজের সবাইকে একটা জায়গায় আনো। আমরা তো ভাগ ভাগ হয়ে বসে আছি। তো আমি ওই ইলেকশন ওঠার আগে, নমিনেশন ভরার আগে, অনেক ভিতরে আমাদের গোর্খাদের ভিতরে অনেক টিম আছে,
সেখানে ভিতরে ভিতরে ঢুকে সবাইকে এক করার চেষ্টা করলাম। আর ভাইকে নিয়ে এখানে কেপিপির অনেক ভাগ আছে, জিসিপির অনেক ভাগ আছে, সবার ভিতরে ঢুকলাম আমি, সবার সঙ্গে কথা বল। কেন কি যখন পীড়াটা বেদনাটা একই, লড়াই কেন আলাদা? তো এই লড়াইতে আমরা নেমেছি। এই লড়াই শুরুয়াত, এটা শেষ নয়। আর দেখেন আমার উপরে অনেক চাপ আছে, অনেক প্রেশার আছে। আমাকে ভয় দেখানোর জন্য আমার সিকিউরিটিটাও উইথড্র করে নিয়ে গেছে। আমার তো সিকিউরিটি ছিল সেন্ট্রালের, সুরক্ষাকর্মী ছিল। রাত্রি 12:30টায় আমার বাড়ি থেকে সিকিউরিটি তুলে নিয়ে গেছে, কোনো নোটিশ নাই। দিনে বেলা নিয়ে যেত, এটা লাগতো হ্যাঁ ঠিকই আছে। রাত্রি 12:30টার তোলা মানে আমি যে ইস্যুটা নিয়ে চলতেছি ওই ইস্যুর বিরুদ্ধে এই কাজটা হচ্ছে, আমি সেটা বুঝতে পারি। কথা বুঝছেন? আমার ইস্যুটা গভীর, রাজ্যও চায় না, কেন্দ্রও চায় না। আমাকে অনেক প্রলোভন দেওয়া হয়েছে, আমিও প্রলোভনে বিক্রি হইতে পারতাম। আজকে আমার কাছে ইলেকশন লড়ার টাকা পয়সা নাই, আমি ধনীর ছেলে নয়। কিভাবে ইলেকশন লড়তেছি এটা আমি জানি কষ্টে। কিন্তু আমি একটাই জিনিস দেখেছি, যাদের কাছে টাকা আছে ওই মিঠুন চক্রবর্তী আনতে পারে টাকা দিয়ে, হ্যাঁ, বড় বড় স্টেজ করতে পারবে, ফুল মালা টালা অনেক, গাড়ি লম্বা লাইন, কিন্তু ওদের বুকের ভিতরে আমাদের উত্তরের আলো নাই। আর আমার কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু এই বুকের ভিতরে উত্তরের আলো নিয়ে চলতেছে। ওরা ওদের ভিতরে কি করে বুকের মধ্যে ওদের থাকে, ওরা হচ্ছে বলিউডের লোক। হ্যাঁ, তো এর জন্যই আমরা একটা লড়াই লড়তেছি। এটা আমার একার লড়া নয়, আমরা সবাই এটার একটা শ্রমিক কর্মী। আর আমি সবসময় বলি সবাইকে, আমার আগে আগে কেউ চলবেন না। একটা কথার মধ্যে বলতেছি, আমার আগে আগে কেউ চলবেন না। কেন কি আমি আপনাকে নেতা মানব না। আর আমার পিছনেও কেউ চলবেন না। কেন কি আমি আপনাকে আমার শিষ্য বানায় চালাবো না। আমার সঙ্গে বরাবরিতে চলুন, আমরা বন্ধু, না আগে না পিছে। আর এই লড়াই আমি কিছু ব্রেনে রণনীতিটা তৈরি করেছি আফটার ইলেকশন। দিল্লিতে গিয়ে আলাদা রাজ্যের লড়াই কিভাবে লড়ব, অন্য এমপিদেরকে আমার সঙ্গে কি করে করব, বিউরোক্রেসিতে দেখেন পলিটিক্যাল টেবলে লড়াই লড়ে হবে না। আমাদের নেতারা এখানে আগে প্লেন্সের হোক হিলসের হোক, নেতারা কি করত, 4-5 জন টিম যেত এখান থেকে দিল্লি, হ্যাঁ, আর ওই পাহাড় থেকে গেলে টুপি পড়ায় দিত, হ্যাঁ, এখান থেকে গেলে উত্তরীয় পড়ায় দিত, হ্যাঁ, ফটো তুলতো, আসতো। এটাই তো একছিল ওটা মিটিং মাসে সকি আছে, উত্তরে পড়ায় দিত আর আসতো। আর এখানে পেপারে ছবি আসতো, বলতো হ্যাঁ আমরা কাজ করতেছি। এত বছর ধরে কি কাজ হয়েছে ছবি দিয়ে? এত ছবি প্রকাশিত হয়েছে পেপারে, কিছু হয়েছে? কিছু আগাইছে? কিছুই আগায়নি। কাজ লিডারকে দিয়ে হবে না। আপনি প্রধানমন্ত্রীকে চিঠি দিবেন, গৃহমন্ত্রীকে চিঠি, গৃহমন্ত্রী 5-5 বছরে চেঞ্জ হয়ে যাবে। আর কতজন প্রধানমন্ত্রীকে দিবেন? যারা 60 বছর অবধি ডিপার্টমেন্টে থেকে বিউরোক্রেটরা, ওদেরকে বুঝাইতে হবে। ওরা বুঝলে প্রধানমন্ত্রী বুঝবে। কথা বুঝছেন? আপনি তো প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আসবেন, প্রধানমন্ত্রী পড়বে? সময় আছে? কত বড় দেশ, আজকে পড়লেও কালকে ওর মনে থাকবে? থাকবে না। আপনাকে তো বিউরোক্রেটকে বুঝাইতে হবে জিনিস। আর বিউরোক্রেট যখন বুঝবে হ্যাঁ এটা দরকার, তখনও প্রধানমন্ত্রীকে বলবে যে এটা করতে হবে, ও করবে। আর বিউরোক্রেটের কাছে গেলে তো ছবি তুলতে দিবে না, ও তো সরকারি লোক। তো নেতারা বিউরোক্রেটের কাছে যায় না, ছবি পাবে না, ওর রাজনীতি হবে না এখানে। কথা বুঝছেন? তা আমি চিন্তা করেছি, এই যে এখান থেকে এমপি হয় যাওয়ার পরে, এমপি হয়ে যাওয়ার পরে এই যে বিউরোক্রেসিতে আমাদের লোককে কি করে ঢুকাবো, কি করে এই কথাটা বুঝাবো, তার একটা প্ল্যানিং করেছি। অন্য এমপিদেরকে কিভাবে আমাদের সঙ্গে টানবো, তার একটা প্ল্যানিং করেছি। এই প্ল্যানিং এর ভিতরে আমরা কাজ করব, এটা সিরিয়াসলি কাজ করব, সিরিয়াসলি। আমি তো এতটুকু মনে করেছি, 1 বছর তো আমি জিতে যাওয়ার পরে 1 বছর তো আমি আমার বাড়িতেও আসবো না।
দিল্লিতেই বসে পুরা এমপিদের কাছে লবি করে নিজেদের পক্ষে টানবে। মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। কি হবে, এখানে কিছু ছোটখাটো এমপি ল্যাডের কাজ করতে হবে, এটা আমাকে আসতে হবে? আপনারা এখানে বসে আছেন, আপনারা লিখে দিলে আমি ওইখান থেকে স্যাংশন হয়ে যাবে, আমাকে তো এখানে আসতে লাগবে না। সেখানে বসে যা কারণে আমি গিয়েছি, আমাদের কারণটা হচ্ছে আলাদা রাজ্য, আমাদের কারণ হচ্ছে ভাষা, আমাদের কারণ হচ্ছে ঐতিহ্য, তাহার জন্য লড়াই করব। এটা তো আজকে অবধি কেউ করেনি। এই জন্য কিছুদিন আগে এই হাঁস খাওয়াতে অনন্ত মহারাজের সঙ্গে আমার দেখা হয়। উনি আমাকে বলেন যে শর্মাবাবু, আমি তো রিজাইন করব, আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়ে এখানে রেখেছে, আমি রিজাইন করব, আলাদা রাজনের আমি রিজাইন করব। তো আমি ওনাকে বললাম, দেখেন আমি তো প্রথমে দিন বলেছিলাম আপনার ঢোকাটাই ভুল হয়েছে, এবার বেরোনো আরো বেশি বড় ভুল হবে। আপনি তো রাজ্যসভাতে আছেন, আপনি বসুন রাজ্যসভায় থাকুন, আপনি এখন একা আছেন সেখানে, আমি আসতেছি লোকসভায়, দুইজনে মিলে লড়াই করব। ঠিক কিনা বলেন তো, কেন রিজাইন করব? হ্যাঁ, রাজ্যসভাতেও তো লোক লাগবে, আমাদের লাগবে না? হ্যাঁ, লোকসভাতেও লোক লাগবে। আমি বললাম আপনি একদম রিজাইন করবেন, আমি আসতেছি, মিলে লড়াই করব, এটাই কথা। এবার যুক্তি দিয়ে কাজ করব। ছোটখাটো ডেভেলপমেন্টের কাজ ওইটা এমনি হয়ে যায়, ওইটার জন্য কোনো আলোচনা করার দরকারই নেই। কিন্তু যে গভীর বিষয়ে আমরা আসলাম, এই গভীর বিষয়টা চিন্তা করে যখন জনগণ আপনাদেরকে জিজ্ঞাসা করবে কেন বিষ্ণু শর্মাকে ভোট দিব, কেন এই সেফটি পিনে ভোট দিব, আমরা তো পদ্ম ফুলে দিতাম, আমরা তো ঘাস ফুলে দিতাম, বলে অনেক বলে, হ্যাঁ, তখন বলতে হবে এই যে 3-4টা কারণ আছে, যে কারণটা খুব গভীর। ঠিক, ওটাই মেন মুদ্দা, এটাই মেন। কিছু না, এটার মধ্যে কিছু পরিমার্জন করতে হবে। হ্যাঁ, ঠিকই আছে না, এইটাই তো মেন মুদ্দা। गुरुजी, मैं करोड़पति कब बनूंगा? बताता हूँ, पहले 500 दो। लो, इनको क्यों 500 दे, जब आप सिर्फ 6 रुपये में करोड़पति बन सकते हैं। कैसे? डियर लॉटरी से। डियर लॉटरी? मैं भी खरीदूंगा। जी हाँ, नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी आपको करोड़पति बना सकती है। ये टिकट आपके सपनों को साकार कर सकती है, और वो भी सिर्फ 6 रुपये में। नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी, घर घर डियर, डियर ही डियर। डियर लॉटरी!